আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। রাষ্ট্র সংস্কারে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধুমাত্র সরকারের নয়, এই উদ্যোগ বাংলাদেশের সকল নাগরিকের। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই অগ্রগতি যেন ব্যর্থ না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তার দল সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। দলের নায়েবে আমিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলজি ভবনে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। গত ১৬ বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, তার কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা, আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। বাংলাদেশ জামায়াত ইসলামী কতিপয় বিষয়ে খুব দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ। প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্যমতো। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলজি হলে আছেন সহকর্মী রাসনা দাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাসনা, জামায়াতের সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে কি বিষয় আলোচনা হচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনি যেমনটি জানেন, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনার ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন এবং সকাল 10টা 30 নাগাদ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহর নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে এসে পৌঁছান। আপনি যেমনটি জানেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে জামায়াত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দল এবং আলোচনায় নায়েবে আমির এবং সহসভাপতি ঐকমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ কথা বলেন। এ সময় জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে অন্য কোনো দেশের রক্তচক্ষুকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। এবং তারাও চায় বাংলাদেশে এখন বর্তমানে সুষ্ঠু এবং রাসনা, ধন্যবাদ আপনাকে। অবশেষে সরিয়ে দেওয়া হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রো ভিসিকে। শিক্ষার্থীদের দাবির মুখেও পদত্যাগ না করায় ভিসি অধ্যাপক ডক্টর মাসুদ ও প্রো ভিসি অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে রাষ্ট্রপতির কার্যালয়। তাদের নিজ নিজ বিভাগে সংযুক্ত করা হয়েছে। ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন কুয়েটের শিক্ষার্থীরা। আমরণ অনশন শুরু করলে সেখানে যান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তার অনুরোধেও ভিসি প্রো ভিসি পদত্যাগ না করায় আইন অনুযায়ী তাদের সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় 2 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর সীমান্তের কাউহাটি এলাকা থেকে বিজিবির 25 ব্যাটালিয়নের সদস্যরা তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুরের অধীন চন্দ্র দাসের ছেলে গৌতম চন্দ্র দাস ও তার স্ত্রী কবিতা রানী দাস। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলার বসবাসরত গৌতম চন্দ্র দাসের শাশুড়ি মৃত্যুবরণ করায় শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তারা সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা হয়েছে। ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে এখন বাজছে যুদ্ধের দামামা। সীমান্তে গোলাগুলির পর যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ভারত ও পাকিস্তান। স্থলে সেনা মোতায়েন বৃদ্ধি, ট্যাঙ্ক বাহিনীর প্রস্তুতি, সাগরে সাবমেরিন ও আকাশপথে অত্যাধুনিক যুদ্ধ বিমানের মহড়া বানিয়েছে দুই দেশই। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিরনিদ্রায় শায়িত হবেন আজ। নিজের ভালোবাসার স্থান ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে তাকে। এখনো পোপের মরদেহ শায়িত রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শেষ বিদায় জানানো হবে এই ক্যাথলিক ধর্মগুরুকে। হাজারো মানুষ এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জানিয়েছেন ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় সময় বুধবার থেকেই সেন্ট পিটার স্কয়ার এবং আশপাশের সড়ক জুড়ে মানুষের দীর্ঘ লাইন হয়, যা এক পর্যায়ে গির্জার মূল বেদির দিকে এগিয়ে যায়। সেখানেই একটি মঞ্চের উপর রাখা হয় খোলা কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহ। 3 দিন ধরে চলা এ শ্রদ্ধা অনুষ্ঠান শেষে আজ জানানো হবে শেষ বিদায়। উন্মুক্ত কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। 3 দিন পর শুক্রবার স্থানীয় সময় রাত 8টায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন। কফিন বন্ধ করার আগে পোপের মুখ ঢেকে দেয়া হয় সাদা রেশমের কাপড়ে। শরীরে দেয়া হয় পবিত্র পানি। কফিনের ভেতরে দেয়া হয় পোপের দায়িত্বকালে তার জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এছাড়া তার 12 বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের বাণী সংবলিত একটি দলিলও কফিনে রাখা হয়। কফিন বন্ধ করার আগের 3 দিনে ধর্মীয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে ছুটে যান হাজার হাজার মানুষ। পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করার পর স্থানীয় সময় সকাল 10টায় এ আচার শুরু হবে। তাতে অংশ নেবেন 220 জন কার্ডিনাল এবং 750 জন বিশপ ও ধর্মযাজক। এরপর পোপের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে রোমের ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে নিয়ে যাওয়া হবে। শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সঙ্গে থাকবে দরিদ্র মানুষদের একটি দল। দরিদ্রদের প্রতি পোপের ভালোবাসা তুলে ধরতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষ 1903 সালে পোপ লিও ত্রয়োদশকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল। আর এবার পোপ ফ্রান্সিস ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে সমাহিত হচ্ছেন।
তার এ অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্টান ধর্মীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন অন্তত 50টি দেশের প্রধানেরা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আশিকুর রহমান, এটিএন বাংলা। ভ্যাটিকানের প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পৌঁছেই পোপের বাসভবন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। সেখানে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ ও 30 ওয়ার্কের শুভাকাঙ্ক্ষী ছিলেন। ইতালির রোমে ভ্যাটিকান সিটি ডক্টর ইউনূসের সাথে একটি 30 ইনিশিয়েটিভও চালু করেছে। শনিবার বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতার থেকে ইতালির রোমে পৌঁছান অধ্যাপক ইউনূস। তীব্র গরমে জয়পুরহাটে তালের রস খাওয়ার ধুম পড়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের রস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুঁড়ো। তবে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের রসের। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আচরাঙ্গা দিঘি ও মাহমুদপুর সহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে এভাবেই তালের রস বিক্রি করছে গাছিরা। দুপুর গড়িয়ে বিকেল নামতে বেড়ে যায় ক্রেতাদের ভিড়। আচরাঙ্গার দিঘি অনেক লোকজন বেড়াতে আসে এবং তারা রসটা খায় এবং তারা বলে খুব সুন্দর রস। গুড়ের কেজি যেটা দানা এটার কেজি হলো 200, আর যেটা লালি বলে এটার কেজি হলো 150 টাকা। রস 10 টাকা গিলাস বেশি, মানে 40 টাকা লিটার। চৈত্র মাস এলে কয়েক হাজার তাল গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। তালের রসের গুড়েরও কদর রয়েছে ভোজন রসিক মানুষের কাছে। তবে চাহিদার তুলনায় রস না মেলায় তালের গুড়ের নামে বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। দূর দূরান্ত থেকে আচরাঙ্গা দিঘিতে রস খাওয়ার জন্য মানুষ আসে এবং ভালো হয়, এই কারণে আসে। আমরা খাই। আমাদের এলাকাতে যে তালের গাছ ছিল প্রচুর ছিল, এখন বর্তমান আর নেই, বুঝছেন। আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা কিন্তু একটা ঐতিহ্য। তবে তালের কাঁচা রস খাওয়ার বিষয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফুটিয়ে খাওয়ার পরামর্শ তাদের। নিপা ভাইরাস এই বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাদুড় রাত্রেবেলা খেজুর বা তালের রস এগুলো থেকে রস খায় এবং তার লালার মাধ্যমে এই ভাইরাস এটাতে সংক্রমিত হয় এবং তা যদি মানুষ পান করে, মানুষও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাতে মানুষের জীবন হানি হওয়ার একটা ব্যাপক ঝুঁকি থাকে। প্রতিদিন একটি তালগাছ থেকে 10 থেকে 15 লিটার রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর গুড় বিক্রি হয় 150 থেকে 200 টাকা কেজি দরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী। চলতি আসরে 11তম রাউন্ড শেষে 30 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তাদের পেছনেই ঢাকা আবাহনী। প্রথমবারের মতো পেশাদার লিগের শিরোপা ঘরে তুলতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। এদিকে 6 বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনীর লক্ষ্য মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়ে আনা। প্রথম লেগে মোহামেডানের কাছে 1-0 গোলে হেরেছিল আবাহনী। কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল 3:30টায় শুরু হবে খেলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।